আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাত হলো বেশ। বিছানায় হেলান দিয়ে পা সোজা করে ক্লান্ত চাহনি নিয়ে বসে রইল জ্যোতি। খাটের পাশে জানালা খুলে রাখা, সে জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মেহেরাজদের নতুন বাসাটাই আসবাবপত্র বলতে 2 রুমে 2টো খাট, 2টো আলমারি, টেবিল, চেয়ার আর বসার ঘরে একটা সোফা। সাদামাটা গোছানো পরিপাটি বাসা। এই সাদামাটা বাসার ডান পাশের ঘরটাই কেবল চোখ ঘুরিয়ে দেখার সুযোগ পেল জ্যোতি। ঘরটা মেহেরাজের। আসার পর থেকে এ ঘরেই জ্যোতির অবস্থান। পায়ের বেহাল দশার কারণে উঠাও হলো না তার। এতক্ষণ মেহু, নাবিলা, নাফিসা সবাই এ ঘরে থাকলেও এখন রুমটা শূন্য। পায়ের তীক্ষ্ণ মাথায় চোখ খিচে তপ্ত শ্বাস ফেলল জ্যোতি। চোখ জোড়া বুঝে নিয়ে কিয়ৎক্ষণ ঠোঁট চেপে বসে রইল। পর মুহূর্তে চোখ খুলতে চোখে পড়ল মেহেরাজকে। বুকে হাত গুজে তার দিকেই তাকিয়েছিল। চোখ জোড়া খুলতেই চোখাচোখি হলো। মেহেরাজের নজর সরালো না। আগের মতোই স্থির দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, কয় রাত ঘুমাস না? আকস্মিক প্রশ্নে চোখ তুলে তাকালো জ্যোতি। উত্তর দিল না। মেহেরাজ ফের দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখের নিচে এমন কালি ফেলেছিস কেন? কার বিরহে দিন কাটিয়ে এমন অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যেতে চাইছিলি? জ্যোতির কপাল কুচকালো এবার। প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করেই জিজ্ঞেস করল, মানে? মেহেরাজ জ্যোতির প্রশ্নের উত্তর দিল না। গম্ভীর কণ্ঠে শুধালো, হাত অক্ষত আছে তোর? নাকি নিজের হাতে খাওয়ার অবস্থাও নেই? জ্যোতির মুখ থমথমে হয়ে এলো। উত্তরে ভরাট গলায় বলল, হাত ঠিক আছে। মেহু খাবার আনছে, চুপচাপ খেয়ে নিস। শান্ত গলায় কথাটা বলেই মেহেরাজ ফের চলে গেল। মাঝখানে মেহু খাবার আনলো। খাবার খাইয়ে, ওষুধ খাইয়ে আবার প্লেট নিয়ে চলেও গেল। তারপর আরো অনেকক্ষণ কেটে গেল। জ্যোতির চোখ জোড়ায় ঘুম নামল না, তবে ক্লান্তি ভর করলো ঠিক। সারা শরীর দুর্বল বোধ হলো। চোখ জোড়া বুঝে দিয়ে হাত ভাঁজ করে খাটে হেলান দিয়ে রইল অনেকটা সময়। তারপর হাঁটা দরজার আওয়াজ আসলো কানে। মুহূর্তে চোখ জোড়া মেলে তাকাতে দেখল মেহেরাজ দরজা লাগিয়ে পা বাড়িয়ে ওয়াশরুমের দিকে গেল। মুখ চোখে জল দিয়ে ফিরে এসে বিছানার এক পাশে ফটান শুয়ে পড়ে জ্যোতির দিকে তাকালো। বলল, তোর বান্ধবীকে তখন কি বলছিলি তুই? আমি রোমান্টিক নই এটা বলেছিস? এমন একটা প্রশ্নে জ্যোতি অবাক হলো। কখন কোন বান্ধবীকে এমন কথা বলল স্মরণীয় এলো না। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কখন কোন বান্ধবীকে বলেছি? তখন তোর বান্ধবী অবাক হয়ে তোকে জিজ্ঞেস করলো কেন উনি রোমান্টিক নয় বলছিস? তার মানে তুই এমনটা বলেছিস ওদের? কথাটা বলে মেহেরাজ ভ্রু উঁচু করলো। সঙ্গে সঙ্গে জ্যোতির উত্তর না পেয়ে ফের বুক চোখ কুঁচকে বলল, ছি জ্যোতি, তুই আমাকে নিয়ে তোর বান্ধবীদের সাথে এসব শেয়ার করিস? জ্যোতির মনে পড়লো তখনকার কথাগুলো। ইতস্তত গলায় বলল, আমি ঠিক এইভাবে বলিনি। মেহেরাজ সে উত্তরে দমে গেল না। রাগ রাগ গলায় বলে উঠল, তাহলে কিভাবে বলেছিস? জ্যোতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো। তারপর নরম গলায় বলল, আমি আপনাকে নিয়ে কোনোদিন কিছুই বলিনি ওদের, মেহরাজ ভাই। এমনকি আমার যে বিয়ে হয়েছে এটাও ওরা জানতো না, মেহরাজ ভাই। আগের বার আপনি নিতে আসাতেই জেনেছিল, আর আজ কথার কথাতে ওদের কথার উত্তরে বলে ফেলেছিলাম। তবে এভাবে বলিনি যে আপনি রোমান্টিক নন। তাহলে কি রোমান্টিক বলেছিস? জ্যোতি উত্তর দিল না। ইতস্তত বোধ করে চুপ করে থাকলো। অপরদিকে মেহেরাজ মনে মনে হাসলো। তবে সে হাসির প্রকাশ বাইরে এলো না। বরাবরের মতো মুখ টান টান করে চেয়ে থাকলো জ্যোতির পানে। পর মুহূর্তে কিছু একটা ভেবে আবার ভরাট কণ্ঠে বলল, 1 মিনিট, তুই বিবাহিত এটা মানিস বলেছিস, অথচ বিবাহিত এটা মানুষকে জানাতে তোর লজ্জা লাগছে? জ্যোতি এতক্ষণ ইতস্তত হয়ে চুপ করে থাকলেও এবার স্পষ্ট চাহনিতে তাকালো। বলল, লজ্জা লাগবে কেন? তাহলে জানাসনি কেন? জ্যোতি ছোট্ট শ্বাস ছাড়লো। বলতে লাগলো, ওরা সব কিছুতেই বেশি বেশি কৌতূহলী, মেহরাজ ভাই। যদি জিজ্ঞেস করতো আপনার সাথে আমার সম্পর্ক কেমন, এত দূর আমি একা কেন থাকি, বিবাহিত হয়েও আর বাকি 10টা বউয়ের মতো মাখো মাখো ফোন আলাপ কিংবা প্রেমালাপে দেখা যায় না কেন আমাকে, এইসবের উত্তর দিতে গিয়ে আমি অপ্রস্তুত হতাম। এইসব প্রশ্নের সম্মুখীন হতে চাইনি, তাই বলিনি। মেহেরা চুপচাপ কথাগুলো শুনল। নীরব হয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো জ্যোতির দিকে। তারপর একদম ঠান্ডা গলায় বলে উঠল, এরপর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না। কথাটা বলেই মেহেরাজ অন্যদিকে বুক করে ফিরে শুয়ে পড়ল।
মনে মনে জ্যোতির কাছে নতুন সকালে নতুন মেহেরাজকে উপস্থাপনের প্রস্তুতি নিল। জ্যোতির চোখে ঘুম এসেছিল মধ্যরাতের দিকে, তাও বিছানায় হেলা দিয়ে সেভাবে বসে থাকা অবস্থাতে। খাটটা হালকা বাঁকা হতে হঠাৎ ঘুম ছুটে গেল। কিঞ্চিত ব্যথা অনুভব হলো ঘাড়ে, সাথে পায়ের সূক্ষ্ম ব্যথা যেন চওড়া হয়ে উঠল। নিভু নিভু চোখে ঘড়িতে তাকাতে বুঝল সকাল হয়েছে। হাত বাড়িয়ে খাটের পাশে থাকা জানালাটা খুলতে নিতে কোমরে কিছুর বাঁধন টের পেতে ঘুম ঘুম চোখে দৃষ্টি নামিয়ে তাকাতে স্তব্ধ হয়ে গেল। মেহেরাজের বলিষ্ঠ হাত জোড়ার বন্ধন আঁকড়ে আছে তার কোমর। মুহূর্তে ঘুম ঘুম ভাব কেটে গেল। শির দ্বারা বেশ শির শিরে অনুভূতি বয়ে গেল সর্বাঙ্গ ছুড়ে। তবুও অস্থিরতায় নড়ে চড়ে বসল জ্যোতি। অস্বস্তিতে হাতে হাত ঘষতে লাগলো অনবরত। ভাবতে লাগলো, মেহেরাজ তো ঘুমের ঘোরে এমনটা করার মতো লোক নয়। এর আগেও একবার মেহেরাজ আর সে এক বিছানায় ঘুমিয়েছে গ্রামের বাড়িতে। সেই রাতে মেহেরাজ যেদিকে ফিরে যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবেই সকাল পর্যন্ত স্থির ছিল। এমনকি হাত পায়ের অবস্থানেরও পরিবর্তন হয়নি, তার মনে আছে এখনো। তবে আজ এ কয় বছরে মেহেরাজের অভ্যেসের পরিবর্তন ঘটেছে নাকি সবটা ইচ্ছাকৃত ভাবেই কি হাত দিয়ে আঁকড়ে আছে? প্রশ্নগুলো মনের ভেতর রুকি দিতে হৃৎস্পন্দনের হার ক্রমশ বাড়ল। কাপা হাতে মেহেরাজের হাত ছোড়া ছাড়াতে চেষ্টা করল। মেহেরাজ বোধহয় সবটাই টের পেল। চোখ বুজে রেখে খুব জড়ানো গলায় বলে উঠল, জ্যোতি, এমন হাঁসফাঁস করছিস কেন তুই? মেহেরাজের কণ্ঠে কি ছিল কে জানে। জ্যোতির হাঁসফাঁস করা যেন দ্বিগুণ হলো। অস্বস্তি ক্রমশ বাড়তে লাগলো। বুঝতে পারল সমস্তটাই মেহেরাজের ইচ্ছাকৃত কর্মকাণ্ড। মৃদু আওয়াজে অস্বস্তি কাটিয়ে স্পষ্ট গলায় বলল, হাতগুলো সরান মেহেরাজ ভাই, অস্বস্তি হচ্ছে। মেহেরাজ হাত সরালো না। হাতের বাঁধন শক্ত করে কোমর চেপে ধরল। ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, অস্বস্তি হলে হোক। ছেড়ে দিন, পায়ে ব্যথা করছে আমার। মেহেরাজ এবার চোখ জোড়া মেলে ধরল কিঞ্চিত। এক নজর নিজের দিকে তাকিয়ে জ্যোতির দিকে তাকালো। বলল, কি আশ্চর্য, আমি তো তোর পায়ের আশেপাশেও গেলাম না। কাল রাতে যেখানটায় ঘুমিয়েছি সেখানটাতেই পড়ে আছি। ইভেন এখনো ভালো করে তাকিয়ে দেখ, তোর আর আমার মধ্যে বেশ খানিকটা দূরত্ব আছে। হাত বাড়িয়ে ধরলাম তোর কোমর, আর ব্যথা করছে পা। জ্যোতির চাহনি সূক্ষ্ম হলো। বলল, আমি কখন বললাম যে আপনার কারণে পা ব্যথা করছে? মেহেরাজ হাত জোড়া দিয়ে সেভাবেই আঁকড়ে রইল জ্যোতির কোমর। ভ্রু নাচিয়ে বলল, তাহলে পায়ে ব্যথার সাথে আমার হাত সরানোর কি সম্পর্ক? জ্যোতি হঠাৎ চুপ হয়ে গেল। চোখ জোড়া চাহনি কেমন ধারালো আর জ্বলন্ত হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করবেন, অথচ অন্য একটা নারীর কোমর আঁকড়ে রেখেছেন। বিষয়টা বিশ্রী দেখায় না? মেহেরাজের শক্ত জবাব। দেখালে দেখাক। জ্যোতি ফের প্রশ্ন ছুড়ল। সামান্তাপু ভুল বুঝবে না? ভ্রু কুচকে নিল মেহেরাজ। শুধালো, সামান্তা কেন ভুল বুঝবে? আপনার দ্বিতীয় স্ত্রী হবে সে। সরি, আপনার ভালোবাসার মানুষ তো উনি, স্বাভাবিকভাবেই ভুল বোঝার কথা। মেহেরাজ তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তো তোর কি কষ্ট হচ্ছে এই জন্য? জ্যোতির কষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়। স্বামীর পাশে অন্য নারীকে সইতে কষ্ট কার না হবে, জ্যোতিরও হবে। তবুও তো স্বীকার করল না জ্যোতি। বলল, আমার কেন কষ্ট হবে? সেটা তো তোর ভালো জানার কথা, তাই না? শেষের কথাটা ভ্রু নাচিয়ে বলল মেহেরাজ। পর মুহূর্তে আর শুয়ে না থেকে উঠে বসল। আড়ালে মুচকি হাসলো। তারপর জ্যোতির কানের কাছে মুখ নিয়েই অদ্ভুত স্বরে বলল, কষ্ট হলে বলে ফেল, হতেও পারে আমি তোর কষ্ট লাঘব করতে মরিয়া হয়ে উঠব। কথাটা বলে মেহেরাজ উঠে ওয়াশরুমে চলে গেল। জ্যোতি স্থির তাকিয়ে থাকলো। কথাটায় কিংবা কণ্ঠটায় কিছু তো একটা ছিল যা তার সমস্ত শরীরে শিহরণ জাগালো। মনে মনে ভাবল, আসলে কি বলে ফেলে কষ্ট লাঘব করে দিবে মেহেরাজ ভাই? সকাল সকালই বিহুর নামে একটা পার্সেল দিয়ে গেল এক লোক। বিহু সে পার্সেলটা হাতে নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে থাকলো। সঙ্গে তাকিয়ে রইল নাবিলা আর নাফিসা। অনেকক্ষণ যাবতীয় পার্সেলের প্রেরকের নাম জানার চেষ্টা করেও ব্যর্থ হলো। অবশেষে নাবিলা আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না। অধৈর্য গলায় বলে উঠল, আপু, পার্সেলটা খুলেই দেখি না, তাহলে সব রহস্যের সমাধান হয়ে যাবে হয়তো। বিহু চোখ ছোট ছোট করে তাকালো। সে জানে পার্সেলটা সাইদি পাঠিয়েছে। মেসেজে এমন কিছু বলেছিল সাইদ। বিনিময়ে কোনো রিপ্লাই না দিলেও এভাবে আজ সকালে পার্সেলটা এসে হাজির হবে ভাবেনি সে। এদিকে নাবিলা নাফিসার সামনেও এই সত্যটা বলে ওঠা যুক্তিযুক্ত বোধ হলো না। ইতস্তত বোধ করে অবশেষে একটা মিথ্যা বলল,
কে পাঠিয়েছে তার নামই তো জানি না, পার্সেলের ভেতর কি না কি আছে তাও জানি না। পার্সেলটা খোলা উচিত হবে না, তার চেয়ে এভাবেই থাক। নাবিলার মুখটা চুপসে গেল মুহূর্তে, ছোট্ট শ্বাস ফেলে বলল, এই ব্যক্তিটা কে তা জানার জন্য মনটা ছটফট করছে গো। কি যে করি, তোমার কোনো প্রেমিক টেমিক নয় তো আপু? মেহু চোখ গরম করলো, বলল, প্রেমিক ট্রেমিক মানে? আমি কি প্রেম করে বেড়াচ্ছি? নাবিলার ঠোঁট চওড়া করে হাসলো, ফিচেল গলায় বলল, তুমি কি আর ছোট আছো? প্রেম করতেই পারো, তাও আবার একটা না। তোমার যতটা ইচ্ছা ততটা প্রেম করতে পারো, কিন্তু তুমি মানুষটা কেমন জানি, প্রেম করার বয়স পার হয়ে বিয়ে করার বয়সও পার হয়ে যাচ্ছ। সে খেয়াল আছে তোমার? তোর মাথা, তেমন কিছু নয়, আমি আসছি। কথাটা বলে পার্সেলটা নিজের ঘরে নিয়ে এলো। চুপচাপ দরজাটা বন্ধ করে পার্সেলটা খুলতেই চোখে পড়ল সর্বপ্রথম কালো রঙের শাড়ি, তার উপর ছোট্ট চিরকুট যেখানে কুটি কুটি অক্ষরে লেখা, এই যে হবু বউ, শুনছো? জন্মদিনের উপহার গ্রহণের অনুরোধ রইল। তৈরি থেকো নতুন কিছুর জন্য। আশা করি সে নতুন কিছু তোমার সম্মুখে পরের মাসেই হাজির হবে। খুব শীঘ্রই আমি তোমার আর তুমি আমার হবে। ভালোবাসায় রাঙিয়ে দিব তোমাকে, সকল অভিযোগ মুছে দিব তখন। ইতি, তোমার অপ্রিয় ব্যক্তি। মেহু চোখ বন্ধ করলো চিরকুটের লেখাগুলো পড়ে। লেখাগুলোর অর্থ বুঝি এবার নিভে এলো চাহলি। চুপ হয়ে বসে থাকলো অনেকক্ষণ, তারপর হঠাৎই শুনল মোবাইল বাজছে। চোখ ফেরাতেই মোবাইল স্ক্রিনে সাদের নাম্বারটাই দেখতে পেল। কারণ ধরল না মেহু, আগের নাই চুপচাপ বসে থাকলো কেবল। মেহেরাজের পরনে শুভ্র রঙের শার্ট, টাই আর কালো প্যান্ট। ফর্মাল ড্রেস আপে লম্বা চওড়া শরীরটা আরও সুদর্শন বোধ হলো। যদি এক নজর তাকিয়ে চোখ ফেরালো, ঘড়ির কাঁটা তখন 9টার ঘরে। ছোট্ট শ্বাস ফেলে অগোছালো চুলগুলো নিজের হাতে করে খোপা করতে নিতে মেহেরাজ এসে উপস্থিত হলো সম্মুখে। হুট করে বলিষ্ঠ হাত বাড়িয়ে আটকে দিল জ্যোতির হাত। অগোছালো এলোমেলো চুলগুলো আগের নাই খুলে দিয়ে গভীর চাহনিতে তাকালো জ্যোতির মুখবাদে। জ্যোতির মুখ শুকনো, গালের ডান পাশে ঘষে যাওয়া দাগ কালচে হয়েছে, কপালের কোনায় ব্যান্ডেজের চিহ্ন, মুখে সদ্য ফুলে ওঠা কয়েকটা লালচে ব্রণের অস্তিত্ব। চিকন ঠোঁট জোড়ায় ফোড়া ভাবটা কমেছে, ঠোঁটের কোনায় আঘাতে চিহ্নটা শুকাতে শুরু করেছে। মেহেরাজ কিয়ৎক্ষণ তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো পুরো মুখ, মুখের ক্ষত আর ডাগর চোখ জোড়া। জ্যোতি অস্বস্তিতে গলা ছাড়লো এবার, হালকা স্বরে বলল, মেহেরাজ ভাই, কোনো দরকার আছে কি? মেহেরাজ দৃষ্টি সরালো না, বুকে হাত জোড়া গুজে নিয়ে একইভাবে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, হ্যাঁ আছে। কি দরকার? আগেটাই গম্ভীর স্বরে উত্তর আসলো, বলতে ইচ্ছুক নই তোকে। এবারের কথাটাই জ্যোতি ভ্রুকুচকে দিল, মুখ মলিন করে থমথমে চাহনি দিয়ে স্পষ্ট স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন মেহেরাজ ভাই? মেহেরাজ ভ্রু উঁচু করলো, চাহনিতে স্পষ্ট বোঝা গেল প্রশ্নটা তার পছন্দ হয়নি। কপাল কুচকে দিয়ে বিরক্তির সহিত বলে উঠল, তাকাচ্ছি তো আমি, তুই তো তাকাসনি। তোর অসুবিধা কোথায় তাই তো বুঝলাম না। জ্যোতি স্থির আর স্পষ্টভাবে তাকালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সোজাসুজি উত্তরে বলে উঠল, অসুবিধাটা হলো আপনি আমারই দিকে তাকিয়ে আছেন। মেহেরাজের কপালের ভাঁজ ঘন হলো, ভ্রু নাচিয়ে শুধালো, তো তাকিয়েছি কেবল, কিছু তো করে ফেলিনি যে অসুবিধা হবে। তাকাবেন কেন? মেহেরাজ দাঁতে দাঁত চাপল, মুখ টান টান করে দৃঢ় গলায় উত্তর দিল, তাকাবো? তোর সমস্যা? এভাবে একটা মেয়ের প্রতি একটা পুরুষ মানুষের নজর নিশ্চয়ই অস্বস্তির কারণ। আপনার উচিত নজর সরানো। তুই তো আর যে কোনো একটা মেয়ে নস। সাক্ষাৎ মেহেরাজের বউ বলেই মেহেরাজ তোর দিকে তাকিয়েছে। এবার বল, অনুচিত হবে? মেহেরাজের কণ্ঠে কিছু ছিল নাকি কথাগুলোতে বুঝে উঠল না জ্যোতি, তবে বুকের ভেতর কেমন জানি করে উঠল তার। ঠোঁট ভিজিয়ে প্রসঙ্গ বাঁধাতে বলল, অযথা কথা বাড়ছে, কিছু কি বলবেন মেহেরাজ ভাই? মেহেরাজ তাকালো, ঠোঁটে ঠোঁট চেপে অন্যমনস্ক হয়েই বলল, না, কিছু একটা করব ভাবছি। জ্যোতি বুঝলো নাকি কি করবে, তাই ভ্রুজোড়া কুচকে নিয়ে জিজ্ঞেস করলো, কি করবেন? মেহেরাজ এক দৃষ্টিতে জ্যোতির ঠোঁটে তাকিয়ে থাকলো। আকস্মিক খাটের একপাশে বসে ডান হাতটা ছুঁয়ে দিল জ্যোতির কোমল ঠোঁটের কোণে, যেখানটায় সেদিনকার রাস্তার খসখসে জমিতে লাগা আঘাতটা মাত্রই শুকাতে আরম্ভ করেছে। মেহেরাজ আঙুল ছুঁয়ে মুখ টান টান করে মুহূর্তে এক মিথ্যে বলে বসলো দক্ষভাবে, তোর ঠোঁটটা এখনো ফুলে আছে, খেয়াল করিসনি তুই?
জ্যোতির ভ্রুজোড়া কুচকে এলো। আকস্মিক ঠোঁটে মেহেরাজের হাতের ছোঁয়া পেয়ে অবাক হলেও ঠোঁট ফোলার কথাটা মাথায় আসতে স্বাভাবিকভাবেই নিল। সহসা হাত গেল নিজের ঠোঁটের কাছে। মনে হলো না ঠোঁট অতটা ফোলা, তবুও মেহেরাজ মিথ্যে বলবে না ভেবে বিশ্বাস করে নিল। বলে উঠল, ফোলা তো কমে যাওয়ার কথা, 2-3 দিন তো হয়ে গেল, এখনো ফোলা কমলো না। মেহেরাজ মনে মনে চাপা হাসল। তর্জনী আঙুল দিয়ে আকস্মিক জ্যোতির কোমল ঠোঁট জোড়ায় বুলিয়ে বুকে গেল। মুহূর্তে নিজের পুরো ওষ্ঠদয় আলতো করে ছুঁয়ে দিল জ্যোতির ঠোঁট জোড়ায়। জড়ানো গলায় মৃদু আওয়াজে ঠোঁট নাড়িয়ে বলতে লাগলো, কেটেছে না রাস্তার খসখসে জমিতে, তাই কমেনি। এবার আমার ঠোঁট ছুঁয়ে দিল তোর ঠোঁট, ফোলা কমে যাবে। মেহেরাজ কথাগুলো বলার সময় বারংবার তার পুরো ঠোঁটের ছোঁয়া পড়ল জ্যোতির চিকন কোমল ঠোঁটে। উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ল জ্যোতির মুখপানে। জ্যোতি এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো। পর মুহূর্তে অনুভব করলো শরীর জুড়ে তীব্র শিহরণ, যার দরুন মুহূর্তেই কেঁপে উঠল সর্বাঙ্গ। খিটখিট কাঁপতে লাগলো নরম ঠোঁট চোরাও। স্পষ্টভাবে কথা বলা মেয়েটা, স্পষ্টভাবে বলা কথাগুলো তো দূর, প্রথম পুরুষালী ওষ্ঠের উষ্ণ ছোঁয়ায় স্পষ্টভাবে তাকানো দায় হয়ে পড়ল। তবুও অস্বস্তিতে এবার হাত পায়ের আঙুল খিচে এলো। বার কয়েক শ্বাস টেনে কাপা স্বরে বলতে লাগলো, কি? বাকিটুকু বলতে পারল না। মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ফিসফিসিয়ে বলল, প্লিজ জ্যোতি চুপ কর, মুহূর্তটাকে তোর উল্টাপাল্টা লজিক দিয়ে থামাবি না বললাম। এবারও ঠোঁটে ঠোঁট স্পর্শ হলো কয়েকবার। জ্যোতি থপ মেরে গেল। ঘন ঘন শ্বাস টেনে ক্ষীর চাহনিতে মেহেরাজের দিকে তাকাতে মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে ঠোঁট ছোঁয়ালো ডান কালের কালচে আঘাতের জায়গাটা। ফিচেল স্বরে ফিসফিসিয়ে বলে উঠে, শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নারীর আঘাত এক মুহূর্তেই সারে। তোর আঘাতগুলো সেরে উঠবে খুব শীঘ্রই। তখন আর ভেতর বাহিরে কোনো আঘাতই অবশিষ্ট থাকবে না। না মানে এই যে ছুঁয়ে দিলাম তোর আঘাতগুলো, দেখবি খুব শীঘ্রই সেরে গেছে। জ্যোতির চাহনি তখনও স্থির। লজ্জায় নাকি অস্বস্তিতে তা জানা না থাকলেও এটুকু টের পেল। 2 কান উষ্ণ অনুভব হচ্ছে। বুকের ভেতর তোলপাড় কম্পন আরম্ভ হয়েছে। অস্থিরতায় নিঃশ্বাস ঘন হচ্ছে, যেন সবকিছুই জড়িয়ে যাচ্ছে, সবকিছুই আটকে যাচ্ছে। বার কয়েক শুকনো ঢোক গিলতে মেহেরাজ ঠোঁট ছড়ালো। জ্যোতির এমন চুপসে যাওয়া অবস্থা দেখে এক পাশে হাসল। পর মুহূর্তে মুখ চোখ গম্ভীর করে বলে উঠল, রোমান্টিকতা নেই বলে হাঁসফাঁস করছিলি বান্ধবীদের সামনে, অথচ রোমান্টিকতা দেখাতেও এমনভাবে হাঁসফাঁস করছিস কেন? কিছু করেছি আমি? শুধু তোর আঘাত সারার জন্য ঠোঁটের স্পর্শ দিয়েছি, চুমুও তো খাইনি। কথাগুলো মেহেরাজ এতটাই গম্ভীর স্বরে বলল যেন সে বাধ্য হয়ে ঠোঁট ছুঁয়ে দিল। আসলে কি শখের পুরুষের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় নারীর আঘাত সারে? মেহেরাজ কি শুধু এই বাক্যটা মানতেই কাজটা করল? জ্যোতি বুঝে উঠল না। মেহেরাজ তখনও বসা ছেড়ে উঠল না। কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিসিয়ে বলে উঠল, অল্প রোমান্টিকতা দেখাচ্ছি বলে কষ্ট পাস না আবার। তুই পুরোপুরি সুস্থ হয়ে গেলে পুরোপুরি রোমান্টিক হয়ে যাব। কথাগুলো বলেই বাঁকা হেসে চোখ টিপল মেহেরাজ। শটান উঠে দাঁড়িয়ে মুখ টান টান করে গম্ভীর চাহনি করে এমন ভাবে পা বাড়ালো যেন একটু আগে কিছুই ঘটেনি। মেহু, নাবিলা, নাফিসা সবাই মিলে সন্ধ্যার দিকে মেহেরাজের রুমে জ্যোতির সাথে আসর জমালো। সারাদিনই খাওয়া, ওয়াশরুম যাওয়া হতে বিভিন্ন কাজে এই 3 জন সব রকম ভাবে সাহায্য করে গেছে জ্যোতিকে। অবশেষে 4 জন মিলে আড্ডা জমালো। সে আড্ডার সময় 1 ঘন্টা 2 ঘন্টা করে অনেকটা সময় কেটে গেল। আকস্মিক নাবিলা হেসে বলে উঠল, জ্যোতি, দুটোই ইন্ট্রোভার্টের সংসার কেমন হয়? না মানে ইন্ট্রোভার্টরা কি নিজেদের একসাথে কাটানো মুহূর্তগুলো এমন বোরিংভাবেই গম্ভীর হয়ে কাটায়? কি বিরক্তকর! এরা তো বোধহয় সব কিছুতেই গম্ভীর থাকে, যেমনটা তুই আর রাস ভাইয়া দুইজনেই কেমন জানি ফাংশে। কথাগুলো একটানে বলেই থামলো নাবিলা। নাফিসা আর বিহু হাসল। নাবিলা পর মুহূর্তে আবার কি ভেবে অতি উৎসাহী নজর ফেলে ভ্রু উঁচু করে শুধালো, আচ্ছা ভাই, এনি চান্স ইন্ট্রোভার্টরা প্রেম করতে পারে তো? তোদের মাঝে আসলে প্রেম টেম কিছু ঘটেছে জ্যোতি? আমার তো রাজ ভাইয়াকে দেখে কিশোরীকাল থেকেই মনে হতো ওনার বউ ওনার প্রেমে পড়ে চুমু খেতে গেলে ও রাজ ভাইয়া গম্ভীর গলায় আদেশ করে বলবে যে প্রেমে পড়া বারণ। এত বেশি গম্ভীর রাজ ভাইয়া। কথাগুলো শুনে হঠাৎ জ্যোতির মনে পড়ল সকালের ঘটনা। মেহেরাজকে উপর দিক দিয়ে যতটা গম্ভীর দেখায়, আসলে কি অতটা গম্ভীর? যতটা প্রেমিক সত্তাবিহীন বোধ হয়, অতটাই কি প্রেমিক সত্তাবিহীন সে? নিশ্চয়ই নয়।
যদি প্রেমিক সত্তা তার মাঝে নাই থাকতো তবে নিশ্চয়ই এতগুলো বছর সামান্তার সাথে প্রেম টিকত না তার। সামান্তা নামক রমণীটা পাগলের মতো আচরণ করতো না এই যুবকের জন্য। নাবিলা ফের আবারও বলল, রাজ ভাইয়া আর সাইদ ভাইয়া দুজনেই বন্ধু, অথচ দুজন দুই মেরুর। একজন ভীষণ প্রেমিক মানুষ, অন্যজন একদম প্রেম বিদ্বেষী। এই দিক থেকে সাইদ ভাইয়া দারুণ মানুষ। কিন্তু বিহু জ্বলে উঠল মুহূর্তে, শুধালো, তুই কি করে বুঝলি সাইদ ভাইয়া প্রেমিক মানুষ? প্রেম হয়েছে তোর ওনার সাথে? নাবিলা ঠোঁট চিপে হাসল, বলল, কি যে বলো, ওনার সাথে প্রেম হওয়া লাগে নাকি? ওনার সাথে তো আমার সেই জন্মকাল থেকেই প্রেম। বিহু হাসার চেষ্টা করে বলে উঠল, বাহ, তো এতকাল প্রেম না করে বিয়েটা করে নিলেই তো পারিস। নাবিলা হাসল, চোখ টিপে বলল, আপু, কি যে বলো, আমি এসব বিয়ে টিয়েতে নেই। তবে পৃথিবীর সব প্রেমিক পুরুষেরাই প্রেমে পড়তে রাজি আছি। আর সাইদ ভাইয়া তো সেখানে সাক্ষাৎ প্রণয় পুরুষ। প্রেমে না পড়ে পারি, একদম পিছলে পড়ে গিয়েছি। নাফিসাও সেই সুরে তাল মিলিয়ে বলে উঠল, সত্যি সাইদ ভাইয়া মানেই ভালোবাসা। আমার সাথে সাইদ ভাইয়ার বয়সের পার্থক্য আছে, তবে প্রেমের ক্ষেত্রে বয়স ডাজ নট ম্যাটার, তাই না মিহু আপু? মুহূর্তেই নাবিলা কেঁপে উঠল। নাফিসা নাবিলা দুজনে মুহূর্তে এক পুরুষ নিয়ে ঝগড়া বাঁধালো। বিহুর বুকের ভেতর চলে উঠল হঠাৎ, মুখ হয়ে উঠল থমথমে। কেন সব মেয়েরা তার জন্যই পাগল হবে? কেন সবাই তাকে চাইবে? মেয়েদের সাথে এতটা গভীরভাবে মেশারও কি প্রয়োজন? মুখ থমথমে করে আর বসে না থেকে নিজের রুমে গিয়ে গা এলিয়ে দিল বিহু। পর মুহূর্তে কি বুঝে স্যারকে কল করলো। কল রিসিভ হতে ঝাঝালো স্বরে বলে উঠল, আপনাকে আমার সহ্য হয় না সাইদ ভাইয়া, জাস্ট হেট ইউ। সাইদের বোধহয় আকস্মিক কথাটা বুঝতে সময় লাগলো। পর মুহূর্তে বলল, আমি আবার কি করেছি মেহু? এভাবে বউয়ের মতো রাগ দেখাচ্ছ কেন? পরে বউ ভেবে কিছু বলে ফেললে বা করে ফেললে তো দোষটা আমারই হবে। বিহু রাগ বাড়ল, বলল, কল রাখুন, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। সাইদ বোধহয় হাসলো, বলল, কল কিন্তু তুমিও রাখতে পারো। এসব কেন পাঠিয়েছেন আমায়? চিরকুটে কি লিখেছেন? আমি পাঠাতে বলেছি? এসব করে মেয়েদের পটিয়ে নেন, তাই না? সাইদ হাসলো, ফিচাল স্বরে বলে উঠল, তুমি পটেছ কিনা তাই বলো প্রিয়। বিহু দাঁতে দাঁত চেপে শুধালো, আমি আপনার পেছনে ঘুরঘুর করা সেসব মেয়েদের পর্যায়ে পড়ি না। আপনি একটা জঘন্য সাইদ ভাইয়া, জঘন্য। সাইদ প্রশ্ন ছুড়ল, কেন? আপনি সব সময় মেয়েদের সাথেই ঝুলে থাকেন, অসহ্যকর একটা লোক আপনি। সাইদ পুনরায় প্রশ্ন ছুড়ল, তুমি জেলাস? বিহু থমথমে কণ্ঠে উত্তর দিল, না, তা একদমই নয়। তবে আপনি চতুর চরিত্রহীন একটা মানুষ, মেয়েদের মনে জায়গা করতে দক্ষ। আমাদের নাফিসার বয়স কত? ওকে পর্যন্ত আপনি ছাড়লেন না। সাইদ চুপসে যাওয়া কণ্ঠে অতি নিরীহভাবে বলে উঠল, কসম মেহু, আমি নাফিসাকে ধরিও নি। ছাড়া তো দূর, তুমি উল্টাপাল্টা দোষ চাপাতে পারো ওই নিরীহ মানুষের উপর। বিহু এবার হুট করে কল রাখল। মোবাইলটা বিছানার এক কোণে ফেলে রেখে চোখ বুঝল। ওপাশ থেকে বারংবার কল আসলো। মোবাইলের আওয়াজ হলো, কিন্তু বিহু কল তুলল না। কল ধরার ন্যূনতম ইচ্ছেও হলো না।